মোবাইল ফোনের উপর আসক্তি কিভাবে কমানো যায়, নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখব। মোবাইল ফোনের আসক্তি কমানোর একটা উপায়, ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না, ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না। সর্বনিম্ন এই জিনিসটা মেনটেন করবেন, আশা করি একটু একটু করে কমবে মোবাইল ফোনের আসক্তি। শুধু দুইটা জিনিস মেনটেন করবেন, ঘুমানোর আগে কখনোই মোবাইল চালাবেন না, অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইল আগে রেখে দেবেন। আর ঘুম থেকে উঠে অন্তত 2-3 ঘন্টা 3-4 ঘন্টা মোবাইলে হাত দিবেন না, যত জরুরি যত ইমার্জেন্সি হোক। ইম্পর্টেন্ট আর ইমার্জেন্সির মধ্যে পার্থক্য করতে পারতে হবে। ইমার্জেন্সি হচ্ছে এখনই ফোন আসতেছে, কিন্তু আর্জেন্ট হচ্ছে এখনই ফোন আসতেছে বা ইমার্জেন্সি, কিন্তু এই ফোনটাকে আমার জন্য ইম্পর্টেন্ট, এই ফোনটাকে আমার কোনো কাজে লাগবে, আমার কোনো উপকারে আসবে, কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। অতএব ইমার্জেন্সি হলো, আর্জেন্ট হলো থাক, দরকার নেই। ইম্পর্টেন্ট কোনটা সেটার প্রতি ফোকাস রাখেন। প্রত্যেক আর্জেন্ট এমার্জেন্সি কখনো ইম্পর্টেন্ট হয় না, কিছু আর্জেন্ট কিছু ইমার্জেন্সি ইম্পর্টেন্ট হতে পারে। শিক্ষকেরা অল্প কিছু ক্লাস নেয় এবং দেরি করে ক্লাসে আসে, আবার অল্প সময় পরে চলে যায়। ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো, তো এটা কি বৈষম্য নয়? তো এবং ছাত্রও যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে ছাত্র দুর্নীতিবাজ, আর শিক্ষকও যদি ক্লাসে দেরিতে আসে এবং আগে চলে যায় তাহলে শিক্ষকও দুর্নীতিবাজ। দুর্নীতি মানে শুধু টাকাই নয়, আপনার দায়িত্বের আমানতে যে আপনি খেয়ানত করতেছেন এটিও দুর্নীতি। আর এই দুর্নীতি বহির্বিশ্বে দেখা যায় না বলেই তারা এত উন্নত, আর এই দুর্নীতি আমাদের দেশে আছে বলেই আমরা এতটা অনুন্নত, এবং আমরা এটাকে অপরাধী মনে করি না। অথচ অবশ্যই দেরিতে আসলে এবং পূর্বে গেলে ওই বেতন হালাল হবে না, হারাম রিজিক, হারাম বেতন। এইটা শতভাগ সত্য কথা, এটা আমি মজাক করে বলতেছি না, এটাই সত্য। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্বের জন্য আপনি বেতন নিচ্ছেন, এই প্রত্যেকটা টাকার জন্য, এই প্রত্যেকটা দায়িত্বের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন। ঠিক যারা এখানে পড়তে এসেছে, যাদের পিছনে সরকার ভর্তুকি দিচ্ছে, খরচ দিচ্ছে, বিল্ডিং তৈরি করে দিয়েছে, খাবার ব্যবস্থা করে দিয়েছে, তারাও যে পড়াশোনা না করে আড্ডাবাজি করতেছে, এদেরকেও এই সময় নষ্ট করার জন্য, এই টাকাগুলো নষ্ট করার জন্য, এই অর্থ, এই বিল্ডিংগুলো নষ্ট করার জন্য জবাবদিহি করতে হবে। এগুলো সবই হচ্ছে দুর্নীতি। আমরা জাতিগতভাবে একটি দুর্নীতিগ্রস্ত জাতি, আল্লাহ না করুক, একদম টপ টু বটম জাতিগতভাবে দুর্নীতিগ্রস্ত জাতি। কিভাবে এটির থেকে বের হওয়া যায় চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো বিশেষ করে যারা প্রবাস থেকে ফেরত এসেছে তাদের মধ্যে কিছুটা হলেও দেখা যায়, তারা এটা বুঝে যে না, আসলে আমরা জাতিগতভাবে যা করতেছি এটা ভুল করতেছি, তখন তার মধ্যে সিনসিয়ারিটি কাজ করে, সময়ের বিষয় আরও বিভিন্ন বিষয়। তো দেশের বাইরে না গেলে এটির বাস্তব অভিজ্ঞতা করা খুব কঠিন, কিন্তু যেভাবেই হোক আমাদের এটা বুঝতে হবে যে এটি আমাদের ধ্বংসের কারণ। আমাদের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষকরা কোনোদিন সুদের মতো ভয়াবহ বিষয় নিয়ে কথা বলেন না। না, তার আগে একটু বলি, হাসার কিছু নাই। সুদ যে ক্ষতিকর এটাই কেউ জানে না। এই জন্য এই সম্পর্কে তো আমাদের পড়াশোনা নাই। আমাদের অর্থনীতি মানেই, অঙ্ক মানেই ক্যাশ মানি আর সুদ আলাদা করা ইউরোপ আমেরিকায় অসম্ভব। প্রত্যেকটা ক্যাশ মানি আসলে লোনের বিপরীতে এসেছে। দেয়ার ইজ নো ক্যাশ মানি, আসলে কোনো ক্যাশ মানি নাই, প্রত্যেকটা টাকার বিপরীতে লোন আছে। তাহলে এখানে কোনো অর্থনীতি নাই সুদ ছাড়া। ঠিক ওই সিস্টেমটাই আমাদের বিজনেস বলেন, ফাইন্যান্স বলেন, সব জায়গায় প্রবেশ করে আছে। অর্থনীতি মানেই সুদ, সুদ ছাড়া আবার কিসের অর্থনীতি? অর্থনীতি টাকা মানেই সুদ, সুদ ছাড়া আবার কিসের টাকা? ব্যবসা মানেই সুদ, সুদ ছাড়া আবার কিসের ব্যবসা? ফলত এই বিষয়টা তারা জানেই না ভালোভাবে, অনুভবও করতে পারে না, ফিলও করতে পারে না। সুদ কি, আল্লাহ কেন সুদ হারাম করলেন, সুদ কেন ক্ষতিকর, আর সুদ কিভাবে মানুষকে গোলাম বানায়। অতএব আগে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত শিক্ষকদের, তারা যেন অবশ্যই সুদ নিয়ে পড়াশোনা করে, অন্তত নিজে জানার জন্য হলেও, যে আল্লাহ কেন এতটা কঠোরভাবে বললেন সুদ হচ্ছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ।